নমস্কার। ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য তৈরি হচ্ছেন? আর ইন্ডিয়ান জিওগ্রাফি নিয়ে কি একটু টেনশন হচ্ছে? আচ্ছা, একদম চিন্তা নেই। চলুন ঝটপট মাত্র ৫ মিনিটে সবচেয়ে জরুরি টপিকগুলো একবার রিভিশন করে নিই। পরীক্ষার হলে ফুল কনফিডেন্স নিয়ে ঢোকাটা তো আসল, তাই না? ডাব্লিউবিসিএস পরীক্ষার আগে ইন্ডিয়ান জিওগ্রাফির ওই বিশাল সিলেবাসটা দেখলে কি মনে হয়, বাবা কি করে শেষ হবে? যদি এমনটা মনে হয় তাহলে বলি, এটা কিন্তু শুধু আপনার একার সমস্যা নয়, প্রায় সবারই এই একই অবস্থা হয়। কিন্তু ওই যে বললাম, চিন্তা করার কিচ্ছু নেই। আমাদের আজকের এই আলোচনাটা ঠিক এই কারণে। মাত্র ৫ মিনিটের মধ্যে আমরা সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয়গুলো একদম গুছিয়ে নেব। তাহলে আর দেরি করা যাক, চলুন শুরু করে দিই। তো আজকে আমরা ঠিক কি দেখব, এক ঝলকে দেখে নিই। প্রথমে থাকবে ভারতের লোকেশন আর তার প্রতিবেশীরা। তারপর আমরা ভারতের ভূপ্রকৃতি মানে ওই পাহাড়, নদী এসব দেখব। এরপর ক্লাইমেট, সয়েল, ফরেস্ট আর শেষে একদম পরীক্ষার জন্য হট টপিক কিছু কি ফ্যাক্টস, মানে পুরো সিলেবাসের একটা কুইক ট্যুর। আচ্ছা, তাহলে আমাদের প্রথম সেকশন ইন্ডিয়া অন দ্য ম্যাপ, মানে ভারতের অবস্থান আর তার প্রতিবেশী দেশ। দেখুন, এখান থেকে কিন্তু বেশ কিছু বেসিক কিন্তু খুব জরুরি প্রশ্ন আসে, তাই এই জায়গাটা একটু মন দিয়ে দেখতে হবে। এই যে পয়েন্টগুলো দেখছেন, এগুলো থেকে কিন্তু ডাইরেক্ট প্রশ্ন তুলে দেয়। যেমন ধরুন, ভারতের ল্যাটিটিউড ৮ ডিগ্রি ৪ মিনিট উত্তর থেকে ৩৭ ডিগ্রি ৬ মিনিট উত্তর, আর লঙ্গিটিউড ৬৮ ডিগ্রি ৭ মিনিট পূর্ব থেকে ৯৭ ডিগ্রি ২৫ মিনিট পূর্ব। এখানে একটা কমন ভুল হয়, সবাই ভাবে ভারতের দক্ষিণতম বিন্দু কন্যাকুমারী, কিন্তু না, ওটা হলো আন্দামানের ইন্দিরা পয়েন্ট। আর হ্যাঁ, ট্রপিক অফ ক্যান্সার মানে কর্কটক্রান্তি রেখা মোট কটা রাজ্যের উপর দিয়ে গেছে? উত্তরটা হলো ৮। এই সংখ্যাটা কিন্তু পরীক্ষায় খুব আসে। এবার চলুন ভারতের বর্ডারগুলো একটু দেখে নিই। একটা প্রশ্ন তো প্রায়ই আসে, ভারতের সবচেয়ে লম্বা বর্ডার কোন দেশের সাথে? উত্তরটা কিন্তু পাকিস্তান বা চীন নয়, উত্তরটা হলো বাংলাদেশ, প্রায় ৪,০৯৬ কিলোমিটার। আর সবচেয়ে ছোট আফগানিস্তানের সাথে, মাত্র ১০৬ কিলোমিটার। আর ওই যে লাইনগুলো, মানে র্যাডক্লিফ লাইন, ম্যাকমোহন লাইন, কোন লাইনটা কোন দেশের বর্ডার, এটা কিন্তু মিলিয়ে পড়তে হবে, খুব ইম্পর্ট্যান্ট। তো ভারতের ম্যাপটা তো দেখা হলো, এবার চলুন একটা গ্র্যান্ড ট্যুরে বেরোই। আমাদের দ্বিতীয় সেকশন ভারতের ভূপ্রকৃতি বা ফিজিওগ্রাফি, মানে পাহাড়, মালভূমি, সমভূমি, মরুভূমি কি নেই এখানে? এই বৈচিত্র্যটা সত্যিই অসাধারণ। ভারতের এই বিশাল ভূখণ্ডকে মূলত এই ৬টা ভাগে ভাগ করা হয়। ভাবুন একবার, একেবারে উত্তরে আছে হিমালয় পর্বতমালা, তার ঠিক নিচেই বিশাল নর্দার্ন প্লেনস, মানে সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্রের তৈরি উর্বর সমভূমি, যাকে আমরা ভারতের শস্য ভাণ্ডার বলি। তারপর দেশের সবচেয়ে পুরনো আর স্টেবল ভূখণ্ড পেনিনসুলার প্ল্যাটো, আর তার দুই ধারে রয়েছে কোস্টাল প্লেনস। সবশেষে একদিকে থর মরুভূমি আর অন্যদিকে দুটো দ্বীপপুঞ্জ, আন্দামান ও নিকোবর আর লাক্ষাদ্বীপ। এবার হিমালয়কে চলুন একটু কাছ থেকে দেখি। উত্তর থেকে দক্ষিণে যদি আমরা দেখি, তাহলে পরপর ৩টে স্তর বা রেঞ্জ দেখতে পাব। একেবারে ওপরে মানে সবথেকে উত্তরে আছে হিমাদ্রি বা গ্রেটার হিমালয়াস, যেখানে কাঞ্চনজঙ্ঘার মতো উঁচু উঁচু চূড়াগুলো রয়েছে। মাঝের স্তরটা হলো হিমাচল বা লেসার হিমালয়াস, যেখানে সিমলা, মানালির মতো সুন্দর সুন্দর হিল স্টেশনগুলো আছে। আর সবথেকে নিচে মানে দক্ষিণে হলো শিবালিক, হিমালয়ের পাদদেশ। এখানেই দুন উপত্যকাগুলো দেখা যায়, যেমন ধরুন দেরাদুন। এবারে আসি ঘাট পর্বতমালায়, পশ্চিমঘাট বনাম পূর্বঘাট। এদের মধ্যে মূল পার্থক্যটা কি? দেখুন, পশ্চিমঘাট পর্বতমালাটা কিন্তু একটানা মানে কন্টিনিউয়াস আর বেশ উঁচু। এর সর্বোচ্চ শৃঙ্গ হল আনাইমুদি। অন্যদিকে পূর্বঘাট পর্বতমালায় কিন্তু একটানা নয়, বিভিন্ন নদী একে কেটে কেটে দিয়েছে, তাই এটা ডিসকন্টিনিউয়াস আর তুলনামূলকভাবে নিচু। এর সর্বোচ্চ শৃঙ্গ জিন্দাগাদা। এই দুটো পয়েন্ট কিন্তু গুলিয়ে ফেললে চলবে। চলুন এবার চলে আসি আমাদের ৩ নম্বর সেকশনে, ভারতের নদনদী। নদীকে তো ভারতের লাইফ লাইন বলাই হয়, আর ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য কিন্তু এটা একটা লাইফ লাইন, কারণ এই টপিক থেকে প্রশ্ন আসবেই আসবে, এটা ধরে নিতে পারেন। ভারতের নদীগুলোকে আমরা মোটা দাগে দুটো ভাগে ভাগ করতে পারি। এক, হিমালয়ের নদী, যেগুলো বরফ গলা জলে পুষ্ট, তাই সারা বছর জল থাকে, এদের বলে পেরেনিয়াল, যেমন গঙ্গা। আর ২, উপদ্বীপীয় ভারতের নদী, যেগুলো মূলত বৃষ্টির জলের উপর নির্ভরশীল, তাই এগুলো সিজনাল, যেমন গোদাবরী। এই বেসিক পার্থক্যটা কিন্তু একদম পরিষ্কার থাকা দরকার। এই টেবিলটা কিন্তু পরীক্ষার জন্য ভীষণ জরুরি। দেখুন, গঙ্গা হল ভারতের দীর্ঘতম নদী, প্রায় ২৫২৫ কিলোমিটার। এরপর গোদাবরী, এটা উপদ্বীপীয় ভারতের দীর্ঘতম নদী, আর একে দক্ষিণ গঙ্গাও বলা হয়। আরেকটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট হল নর্মদা। এটা কিন্তু পশ্চিম বাহিনী নদী,
মানে উল্টো দিকে বয়ে গিয়ে আরব সাগরে পড়েছে। আর ব্রহ্মপুত্র, তিব্বতে এর নাম সাংপো। এই প্রত্যেকটা তথ্যই কিন্তু এক একটা প্রশ্ন। ড্যাম বা বাঁধ নিয়ে কিন্তু প্রায়ই প্রশ্ন আসে, বিশেষ করে কোন ড্যাম কোন নদীর ওপর। কয়েকটা একদম মনে রাখতে হবে, যেমন ভারতের হাইয়েস্ট ড্যাম কোনটা? তেহরি ড্যাম, ভাগীরথী নদীর ওপর। লংগেস্ট ড্যাম, ওটা হলো হীরাকুদ, মহানদীর ওপর। আর কৃষ্ণা নদীর ওপর একটা খুব ফেমাস ড্যাম হলো নাগার্জুন সাগর ড্যাম। এই তিনটে কিন্তু ভুললে চলবে না। আচ্ছা, ড্যামের কথা তো হলো, এবার আসি হ্রদে। একটা প্রশ্ন খুব কমন, ভারতের সবচেয়ে বড় মিষ্টি জলের হ্রদ কোনটা? উত্তরটা হলো জম্মু ও কাশ্মীরের উলার লেক। আর কোন নদী থেকে জল পায়? ঝিলম নদী থেকে। এটা একটা স্ট্রেট ফরওয়ার্ড ফ্যাক্ট, মনে রাখতেই হবে। নদী জলাশয় তো হলো, এবার আসি সেকশন 4-এ, ভারতের জলবায়ু, মাটি আর বনভূমি। এই তিনটে জিনিসই কিন্তু ভারতে কৃষি থেকে শুরু করে জীব বৈচিত্র্য সবকিছুকে নিয়ন্ত্রণ করে। চলুন দেখে নিই। ভারতের ক্লাইমেট নিয়ে কয়েকটা পয়েন্ট একদম জলের মতো পরিষ্কার রাখতে হবে। প্রথমত, ভারতের জলবায়ু হল ট্রপিক্যাল মনসুন। আমাদের যে বর্ষা, সেটা মূলত সাউথ ওয়েস্ট মনসুনের জন্য হয়। কিন্তু এখানে দুটো ব্যতিক্রম আছে। শীতকালে উত্তর ভারতে যে বৃষ্টি হয় সেটার কারণ হল ওয়েস্টার্ন ডিস্টারবেন্সেস, আর তামিলনাড়ু উপকূলে শীতকালে বৃষ্টি হয় নর্থ ইস্ট মনসুনের জন্য। এই দুটো পয়েন্ট কিন্তু খুব জরুরি। আর হ্যাঁ, বিশ্বের সবথেকে বেশি বৃষ্টি কোথায় হয়? মেঘালয়ের মৌসিনরামে। সেটাও কিন্তু ভারতেই। সয়েল বা মাটি, এখান থেকেও প্রশ্ন বাঁধা। চলুন মিলিয়ে দেখি। পলি মাটি বা অ্যালুভিয়াল সয়েল, যেটা আমাদের উত্তর ভারতে বেশি, সেটা ধান, গম, আখের জন্য সেরা। ব্ল্যাক সয়েল বা রেগুর মাটি, যেটা দাক্ষিণাত্য মালভূমিতে পাওয়া যায়, সেটা কটন বা তুলো চাষের জন্য বিখ্যাত। আর ল্যাটেরাইট সয়েল, এটা চা, কফি, কাজু বাদামের জন্য দারুণ। মানে কোন মাটি কোথায় পাওয়া যায় আর তাতে কি ফসল ভালো হয়, এই তিনটে মিলিয়ে একটা ছবি মাথায় গেঁথে নিতে হবে। এবার আমরা চলে এসেছি সেকশন 5-এ, প্রোটেক্টেড স্যাংচুরিজ, মানে আমাদের ন্যাশনাল পার্ক আর অভয়ারণ্য। পরিবেশ আর জীববৈচিত্র্য এখন পরীক্ষার জন্য খুব হট টপিক, তাই এখান থেকে প্রশ্ন আসবেই। আচ্ছা, ন্যাশনাল পার্ক আর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে আসল তফাৎটা কোথায়? খুব সহজ করে বললে, ন্যাশনাল পার্কের নিয়মকানুন অনেক বেশি করা, ওখানে কোনো রকম হিউম্যান অ্যাক্টিভিটি অ্যালাউড নয়। অন্যদিকে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি মূলত একটা নির্দিষ্ট প্রজাতিকে রক্ষা করার জন্য তৈরি, তাই সেখানে কিছু কিছু হিউম্যান অ্যাক্টিভিটির অনুমতি দেয়া হয়। মানে ন্যাশনাল পার্কের সুরক্ষা বলয়টা অনেক বেশি মজবুত। এই 4টে ন্যাশনাল পার্কের নাম আর তাদের বৈশিষ্ট্য কিন্তু একদম ঠোঁটস্থ থাকা চাই। জিম করবেট, এটা হলো ভারতের প্রথম ন্যাশনাল পার্ক। কাজিরাঙ্গা, আসামে, এটা একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। গির, গুজরাটে, এটা হলো এশিয়াটিক লায়নের একমাত্র বাসস্থান। আর সবথেকে ইন্টারেস্টিং হলো মণিপুরের কেবুল লামজাও, এটা হলো বিশ্বের একমাত্র ভাসমান বা ফ্লোটিং ন্যাশনাল পার্ক। ভাবা যায়, এই 4টে কিন্তু মনে রাখতেই হবে। আর এবার আমরা চলে এসেছি একদম শেষে, আমাদের সেকশন 6, এক্সাম হটস্পটস। এটা হবে একটা র্যাপিড ফায়ার রাউন্ড, একেবারে শেষ মুহূর্তে রিভিশনের জন্য পারফেক্ট। রেডি? চলুন শুরু করি। সরো অফ বেঙ্গল কাকে বলে? দামোদর। সরো অফ বিহার? কোশি। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সান্দাকফু। ভারতের হাইয়েস্ট ওয়াটারফল? কর্ণাটকের কুঞ্চিকল ফলস। নায়াগ্রা অফ ইন্ডিয়া কোনটা? ছত্তিশগড়ের চিত্রকূট ফলস। আর 2011 সেন্সাস অনুযায়ী ভারতের লার্জেস্ট ট্রাইব? ভিল। এই প্রত্যেকটা পয়েন্ট কিন্তু এক একটা সম্ভাব্য প্রশ্ন। তো এই যে আমরা পুরো ব্যাপারটা একবার ঝালিয়ে নিলাম, এরপর জিওগ্রাফি সেকশনটার জন্য প্রস্তুতিটা আরও একটু মজবুত মনে হচ্ছে কি? এই কনফিডেন্সটাই কিন্তু পরীক্ষার হলে সবচেয়ে বড় কাজ দেবে। সবার প্রস্তুতির জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।